দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। কোন পথে গড়াচ্ছে ঐক্যমত্য, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আছেন শামসুজ্জামান দুধু, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আছেন রাজীব আহমেদ, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু জনাব শামসুজ্জামান দুধু আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা গতকাল দেখলাম যে তিনজন সিএসির বিরুদ্ধে মামলা হয়েছে, অর্থাৎ 2014, 18 এবং 24 সালের নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার সাবেক, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল আমরা লক্ষ্য করেছি যে KM নুরুল হুদা, তাকে গ্রেফতারও করা হয়েছে। এবং একটি বিষয় হচ্ছে যে দেশে মব সংস্কৃতি আমরা সেই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকেই লক্ষ্য করছি। আসলে এটি কি মানে জনজীবনকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, আপনার কাছে কি মনে হয়? এখনো সেই মব সংস্কৃতির যে সেটি চালু আছে বলে মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। মব সংস্কৃতি বিশেষটা নতুন কোনো প্রসঙ্গ না আমাদের দেশের জন্য। আচ্ছা, এটা শেখ হাসিনা উদ্ভাবিত একটি ঘটনা। স্বৈরতন্ত্রের কোনো মানুষকে অপছন্দ করলে রাস্তাঘাটে, বাড়িতে, যেখানে সেখানে তারা এই ঘটনা ঘটাতো। এই যে বিভিন্ন পত্রিকা খুললে দেখবেন যে তৎকালীন রাঙামাটিতে যাওয়ার পথে আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গাড়ি শুধু ভাঙে নাই, তাকেও আঘাত করেছিল। সমস্ত পত্রপত্রিকাতে আসছিল। বিখ্যাত ছবি, কুষ্টিয়াতে আদালত থেকে বেরিয়ে আসার সময় তৎকালীন আমার দেশ পত্রিকার এখনো সে সম্পাদক উনি মাহমুদুর রহমানকে পিটায়ে রক্তাক্ত করেছিল। আবুল আসাদ সাহেব দৈনিক সংগ্রাম পত্রিকার খুব সিনিয়র সম্পাদক, তাকে যেভাবে অপদস্থ করা হয়েছিল, এটা খুবই লজ্জাজনক একটা ঘটনা ছিল। আর মিটিং ভেঙে দেওয়া, সিনিয়র নেতৃবৃন্দের গায়ে হাত তোলা, মানে ঠ্যাঙানো, মোড়ে মোড়ে পাহারা দেয়া, নেতাকর্মীরা গেলে কি গণতন্ত্রের পাহারাদার বিরোধী দলের নেতাকর্মীদের আঘাত করে, এগুলো হাসিনার উদ্ভূত। বলতে পারেন যে সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় যেটা হয়েছে, তখন এটা দেখে যারা উৎফুল্ল হয়েছে, এখন তারা আহা করছে। যদিও আমি মব সংস্কৃতির বিরুদ্ধে, কারণ গণতন্ত্র চেলে আপনার একটি আইনের শাসনে আপনাকে আসতে হবে। আইনের শাসন যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে পরে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থায় যে উত্তরণের একটা ব্যাপার আছে, পার্থক্য আছে, সেই জায়গাটা আপনি পৌঁছাতে পারবেন না। তো পরিবর্তনের পরে অনেক ঘটনায় মানুষ তেমন কিছু বলে নাই। অনেক ঘটনায় মানে দগদগে ঘা ছিল, তো তখন এই ঘটনাগুলো অনেকেই মেনে নিয়েছে। কিন্তু দিন যত পেরিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে এগুলো বন্ধ হওয়া উচিত। আমার দল থেকেও স্পষ্ট করে এটার বিপক্ষে বলেছে, অন্যান্য দল থেকেও এটাকে বিরোধিতা করা হচ্ছে। অর্থাৎ কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তির যদি আইনের আওতায় নিয়ে আনার সময় পরে যদি এই ঘটনাগুলো চলতে থাকে, বিচার হতে পারে। আইনের আওতায় যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচারের যা ফয়সালা হয় সেটা মেনে নেবে। কিন্তু তাকে গ্রেপ্তারের আগে, পরে এবং পরবর্তীতে কোর্টে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো আমাদের মনে হয় শক্ত হাতে, বর্তমান সরকার এটা শক্ত হাতে এটি সমাধান করতে পারে, এছাড়া কোনো পথ নাই। ধন্যবাদ। আমি একটু জনাব রাজীব আহমেদ আপনার কাছে আসি। অভ্যুত্থান পরবর্তী সময় স্বৈরাচারের অনেক নেতা কর্মী, যদিও সেভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা লক্ষ্য করিনি, কিন্তু এখন এসে প্রায় 10 মাস হয়ে গেল, সেই মব সংস্কৃতি আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা আপনি বলবেন কিনা, বা এটা আসলে জনজীবনকে বা রাজনীতিতে কতটা ক্ষতিগ্রস্ত করে? আসলে ধন্যবাদ আপনাকে। শুরুতেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো রকম যদি কিন্তু ছাড়া মবকে আমরা কন্ডেম করি। মব একটা মবও গ্রহণযোগ্য না, সে যত খারাপ লোক হোক, যত জঘন্য অপরাধী হোক। এবার দেখেন মবের বিপদ দেখেন। 1 নম্বর, বাংলাদেশের আপনার গণতন্ত্র বলেন, বাংলাদেশে আইনের শাসন বলেন, বাংলাদেশের যা কিছু আছে সব কিছু ধ্বংসের অন্যতম ব্যক্তি হচ্ছেন KM নুরুল হুদা। আপনি মানেন আর না মানেন, একটা বিষয় সেটা হচ্ছে যে 2014 সালের নির্বাচনের ক্ষেত্রে একটা এক্সকিউজ আছে যে বিএনপি জামাত বা আদার্স পার্টি ইলেকশন আসে নাই, ইলেকশন কমিশনের কী করার ছিল? অ্যাজ পার কনস্টিটিউশন তাদের তো ইলেকশন কন্ডাক্ট করতে হইতো, তো কাজী রকিব সেই ইলেকশন কন্ডাক্ট করছেন, ওকে ফাইন। বা 2024 সালের নির্বাচনে
কাজী হাবিবুল আউয়ালের যে কমিশন, তারও কিছু করার ছিল না। কনস্টিটিউশনাল পোস্টে আছে, কনস্টিটিউশনে বলা আছে যে উইদিন 90 days ইলেকশন করতে হবে, তারা এটা কন্ডাক্ট করছে, ফাইন। কিন্তু নুরুল হুদার কমিশনের কিন্তু এই পরিস্থিতি ছিল না। বাংলাদেশের, আমি যদি ফখরুল ব্যাপারে বলি, বাংলাদেশের মূল সমস্যা কি, এইবার সংস্কার কমিশন নিয়ে আমরা যে কাজ করতে গিয়ে দেখেছি যে বাংলাদেশের মূল সমস্যাটা ধরা হয়েছে। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে আমরা পিসফুল পাওয়ার ট্রান্সফার করতে পারি না। এই যে প্রশাসন দুর্নীতিবাজ হয়ে যায়, পুলিশ ক্ষমতার দম্ভ দেখায়, পুলিশ দুর্নীতি করে, ব্যবসায়ীরা আলিগার্ক হয়ে ওঠে, এগুলো সব কিছু কিন্তু মানে হচ্ছে আপনি যে ক্ষমতা পিসফুল পাওয়ার ট্রান্সফার করতে পারেন না, তারই একটা সিমটম। যে সরকারে থাকে সে ছাড়তে চায় না, আর যে বিরোধী দলে থাকে সে যে কোনো মূল্যে নামাতে চায়। এখন যে সরকার থাকে সে যখন ছাড়তে চায় না, সে তখন করে কি, এদেরকে সবাইকে কারাপশন করার সুযোগ দেয়। একটা চমৎকার ডকুমেন্টারি আছে আপনার হিস্ট্রি চ্যানেলের, আপনার নর্থ কোরিয়ার শাসন ব্যবস্থা কীভাবে টিকে আছে, গিফট পলিটিক্স, এটা আরেক অন্য কনটেক্সট। তো এটা একেবারে টেক্সট বুক এক্সাম্পল ছিল বাংলাদেশ, যে এইভাবে সবাইকে কারাপ্ট করো, সবাইকে কারাপশন করার সুযোগ দাও, সবাই মিলে গভর্নমেন্টের টিকায় রাখবে। 2018 সালের নির্বাচনে আমি তো বলবো যে বিএনপি জামায়াত 7 বছর আন্দোলন করার পর এবং অন্যান্য দল 7 বছর আন্দোলন করার পর একরকম আত্মসমর্পণ করে শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়েছিল। বলা হয়েছিল যে দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না, 7 বছর তারা ফাইট করছে, তারপরে শেখ হাসিনার অধীনে তারা নির্বাচনে গিয়েছে। শেখ হাসিনা সেদিন গণভবনে ডেকে নিয়ে বলেছেন যে আমি শুধু প্রধানমন্ত্রী না, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার উপর ভরসা রাখেন, নির্বাচন সুষ্ঠু হবে। এটাই তো ওয়াদা ছিল। এছাড়া তার আর অপোজিশনের কাছে আর কোনো সেফগার্ড ছিল না যে আপনি নির্বাচন কেমন হবে। দেখেন, আপনি 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচন বলবেন যে এই নির্বাচনে কারচুপি হয়েছে, 86-তে কারচুপি হয়েছে, 88-তে কারচুপি হয়েছে, 79-তে কারচুপি হয়েছে, নানান রকম কারচুপির কথা বলা যাবে। কিন্তু 2015-18 সালে যা হয়েছে, এইটার কোনো রকম কোনো জাস্টিফিকেশন আপনি কোনোভাবে দিতে পারবেন না। আমাদের একটা অ্যানালাইসিস ছিল যে সেই সময়ে বিএনপি জামায়াত জোটের বা জাতীয় ঐক্য ফ্রন্টের 23 জন প্রার্থী আপনার ইলেকশন ক্যাম্পেইন থেকে অ্যারেস্ট হয়েছিল, 22 জন প্রার্থী ফিজিক্যালি আক্রান্ত হয়েছে। আপনার হাবিবুল রহমান সাহেব, নরসিংদীর শাখাওয়াত হোসেন বকুল সাহেব, তারপরে নোয়াখালীতে মাহবুবউদ্দিন খোকন সাহেব, মিয়ানুরউদ্দিন অপু আপনার শরীয়তপুরে, ওনারা প্রত্যেকেই গুলিবিদ্ধ, কাউকে কোপানো হয়েছে। 7 শতাধিক অভিযোগ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনে, নুরুল হুদার কমিশনে। নুরুল হুদার কমিশন, উনি আপনার কানে দিয়েছে তুলো আর চোখে পড়েছে ঠুলু, উনি কিচ্ছু দেখেন না, খালি এক বুলি বারবার আউড়ে গিয়েছেন যে এইরকম চমৎকার লেভেল প্লেয়িং ফিল্ড বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না। আগের রাত্রে ভাই ভোট হয়ে গেল। আচ্ছা, একটা কথা বারবার যেটা বলার চেষ্টা হচ্ছে যে আপনার ইলেকশন কমিশনের কি করার ছিল, শেখ হাসিনা পাওয়ারে ছিল। আপনি বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 118 থেকে 126 পড়েন, আপনার তফসিল হয়ে যাওয়ার পরে উপরে আল্লাহ, নিচে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের চেয়ে ক্ষমতাধর কেউ নাই। ওই সার্টেন টাইমটুকুতে নির্বাচন কমিশন প্রাইম মিনিস্টারের জেলে পাঠিয়ে দিতে পারে আপনি যদি ইলেকশনের যে রুলস রেগুলেশন ভায়োলেট করেন। তো নুরুল হুদা কমিশন কিছু করছিল? 700-র মতো অভিযোগ তাদের কাছে পড়ছিল, চোখে দেখা যাচ্ছে যে ভোট কারচুপি হচ্ছে। তারা কোনো মেজারমেন্ট নিয়েছিল? কিছু নেয় নাই। তো এইরকম একটা লোক, তার তো বিচার হতেই হবে। কিন্তু মবের যেটা সবচেয়ে বড় ক্ষতি, এরকম একটা লোক আজকে সিম্পেথি পাচ্ছে শুধুমাত্র মবের কারণে। তার উপরে একটা মব হয়েছে। এই কারণেই বলি মব খুব বিপজ্জনক জিনিস। যে নুরুল হুদা গণঘৃণিত ছিল, সবার কাছে ঘৃণিত, গণঘৃণিত ছিল, সেই ব্যক্তি আজকে সহানুভূতি পাচ্ছে, তার প্রতি একটা সহানুভূতি উৎপাদন করা হচ্ছে সমাজে। এটা হয়েছে শুধুমাত্র মবের কারণে। এখন দেখেন, কালকে এই মবের কি ঘটনা ঘটিয়েছে এটা তো পরিষ্কার। উত্তরা স্বেচ্ছাসেবক দলের যারা আছেন, স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রাল লিডাররাও এটার পোস্ট করেছেন যে ওনারা শুরুতে খুবই সাধুবাদ জানিয়েছেন। তো এই ক্ষেত্রে দুদু ভাইরা এখানে আসেন, ওনার পার্টি সালাউদ্দিন ভাই, রিজভী ভাই খুব শক্তভাবে এটা কন্ডেম করেছেন, বলেছেন যে তারা এটা ব্যবস্থা নেবেন। তো আমি মনে করি শুধু কন্ডেমই যথেষ্ট না, একেবারেই পার্টির দিক থেকে ব্যবস্থা বিএনপির নেওয়া উচিত বলে আমি মনে করি। এখন বিএনপি নিবে কিনা বিএনপির বিষয়, এবং সরকার, সবশেষ কথা হচ্ছে সরকার আজকে 10 মাস তারা ক্ষমতায়। আপনি নুরুল হুদাকে 10 মাস কেন অ্যাকাউন্টেবল করেন নাই? নুরুল হুদা যে ভোট চুরির মূল হোতা, রাতের ভোটের অন্যতম মূল হোতা, উনি যে ওই সময় ডিজিএফআই এনএসআই এর সঙ্গে মিটিং করছে, ওনার ভাগনাকে আওয়ামী লীগের জন্য নমিনেশন নিশ্চিত করার পর উনি একদম আওয়ামী লীগের মুখপাত্রে পরিণত হয়েছিল। ওনার কমিশন জাস্ট আওয়ামী লীগের একটা এক্সটেনশনে পরিণত হয়েছিল ইলেকশন কমিশন। এই লোকটা 10 মাস এই লোকটা কিছু করেন নাই কেন? 10 মাস এই লোকটা কিছু করেন না বলেই তো এই পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আইনে সুযোগ নাই। 1991 সালের যে আমাদের নির্বাচনী আইন এবং কনস্টিটিউশন যদি আপনার ফলের গ্যাজেট হয়ে যায়, এরপর সরকারের কিছু করার থাকে না। কিন্তু দেখেন 5 আগস্টের পর অনেক বড় সুযোগ এসেছিল যে আপনি একটা অধ্যাদেশ আনতে পারতেন যে আগের এগুলো বাদ, যে কোনো সময় দায়ী ব্যক্তিদের ব্যবস্থা নেওয়া যাবে।
তাহলে তো এই পরিণতিটা হতো না। সরকার আপনি কোনো ব্যবস্থা নেন নাই বলে তো এই ঘটনা ঘটছে। আপনি যদি শুরুতে ব্যবস্থা নিতেন, এখন যে বিবৃতি গতকাল রাত্রে দিচ্ছেন যে মব গ্রহণযোগ্য না ইত্যাদি ইত্যাদি, আপনি যদি এই ব্যবস্থাটা আগস্ট সেপ্টেম্বরে নুরুল হুদার বিরুদ্ধে নিয়ে নিতেন তাহলে তো এই দিন আজকে দেখতে হইতো না, একটা বিষয়। 2 নম্বর কথা হচ্ছে যে নুরুল হুদাদের যদি বিচার না হয় বাংলাদেশে কোনো দিন আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। এখন দেখেন ভাই ফখরুল ভাই, 2018 সালের নির্বাচনে 13-14 লাখ সরকারি কর্মকর্তা ইলেকশনে জড়িত ছিলেন। এখন সবার তো আপনি বিচার করতে পারবেন, এটা তো সম্ভবই না। কিন্তু আপনার সামনে সুযোগ আছে 103টা কেন্দ্রে 103টা আসনের 210টা কেন্দ্রে 100% ভোট পড়ছিল। এটার জন্য রকেট সায়েন্স দরকার নাই যে এই ঘটনাটা আপনি ইনভেস্টিগেট করেন। হ্যাঁ, প্রমাণ এবং আলামত নেই, 7 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে। বা যে 586টা কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা শতভাগ ভোট পাইছে, সেগুলোর যারা প্রিজাইডিং, রিটার্নিং, সহকারী রিটার্নিং, এসপি, ওসি ছিল, তাদের আপনি ধরেন। তাদের ধরলে যেটা হবে, আগামী নির্বাচনে কেউ ভোটের বাক্সে ব্যালটে হাত দিতে ভয় পাবে। যদি আপনি এটা না করেন, দুদকও মনে হয় এই বিষয়ে ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা দুদক তো তাদের বিরুদ্ধে তদন্ত করতেছে দুর্নীতির, ইলেকশনের না। তো ভাই এইটাই তো আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। আসবো আপনার কাছে। আমি একটু জনাব শামসুজ্জামান দুদু, আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কারা নেবে, সেই ধরনের আইন কি আমাদের আছে যে নির্বাচন নিয়ে, যে আপনারা নিজেরা এর সবচেয়ে বড় শিকার আপনার দল? দুটি প্রসঙ্গ উল্লেখ করি। মানে আওয়ামী লীগ তো এখন দেখা যায় না রাস্তাঘাটে, কিন্তু বক্তব্যে দেখা যায় আওয়ামী লীগকে সমর্থন করা। যেমন শেখ হাসিনা বিশ্বাস করার জন্য বলছিল বিরোধী দল, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি এবার একবার হলেও বিশ্বাস করেন। বিরোধী দল বিশ্বাস করছে, কিন্তু আমার বন্ধু বলছে নিঃশর্ত আত্মসমর্পণ করছে। তো এটা আবার আওয়ামী লীগকে ঘেঁষাবো বক্তব্য। তো আওয়ামী লীগ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এইসব নানান পোশাক আশাকে এখন এগুলো দেখা যাচ্ছে। বিএনপি কখনোই আত্মসমর্পণ করে নাই, বিরোধী দল কখনো আত্মসমর্পণ করে নাই। প্রাইম মিনিস্টারের মতো একটা প্রতিষ্ঠান যদি বলে যে আমাকে, তার জন্ম নিয়ে সে কথা তুলছে যে আমি বঙ্গবন্ধু কন্যা, আমাকে একবার বিশ্বাস করেন, কিন্তু এখন চালিয়ে দিচ্ছে যে বিরোধী দল আত্মসমর্পণ, মানে মেরুদণ্ডহীন রাজনীতি, যেটা হাসিনা বলতো। সেই জন্য এখন রাজনীতিতে যখন আমাদের ডাকাডাকি করবেন, আওয়ামী লীগ যখন আসবে সরাসরি আওয়ামী লীগদের সঙ্গে বসাবেন, তখন আবার কথা বলা যাবে। এছাড়া মানে হঠাৎ করে এইসব প্রসঙ্গে মানে একটা রাজনীতি গড়িত, মানে আত্মসমর্পণ, নম এই জিনিসগুলো সুস্থ বক্তব্যের মধ্যে পড়ে না। এই যে গতকাল কে এম নুরুল হুদা গ্রেফতার হলেন, 2 নম্বর হচ্ছে বলে নুরুল হুদার যেটা মব সংস্কৃতি, আমি পরিষ্কার করে বলেছি যে মাহমুদুর রহমানের উপরে আক্রমণ, রক্ত হয়েছে। এখন যদি আমরা সেটা মব সংস্কৃতি না ধরে যে এটা তার প্রাপ্য, আওয়ামী লীগ যেমন, সেটা যদি উল্লেখ না করি, বা ওই ধরনের আবুল আসাদ সম্পাদক তাকে টেনে হিসড়ে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে বের করে নেয়, তখন আমি এটা ধরি না, এটা মব সংস্কৃতি। তার মানে আওয়ামী লীগকে সেফ জায়গায় রেখে দিচ্ছে। যা কিছু অন্যায় হচ্ছে এখন, কিন্তু শুরুটা করছে তা হাসিনা, তো সেটি এখন যেটি তার উপরে যখন যাচ্ছে, তারা যখন উল্লাসিত হয়েছে, এখন তারা এসে আবার সমালোচনা করছে। আমার বিবেচনায় এই সমালোচনাটা এখন হচ্ছে। বর্তমান সরকারকে বিএনপির মতো সংগঠন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে, যেখানেই খারাপ অপকর্ম হবে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনার জন্য সরকার একটু দূরে রেখে দিচ্ছে। বিএনপি এক দলের নাম উচ্চারণ করে আমরা বলছি। তো প্রসঙ্গটা হচ্ছে যে আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগদের অনুচররা এখন আছে, নানান কায়দায় তাদেরকে আমরা রক্ষা করতে চাচ্ছি, যেটা আমার কাছে শুভ লক্ষণ বলে মনে হয় না। আমি আসবো আপনার কাছে। আমি ঐক্যমত কমিশনের বৈঠক নিয়ে একটু কথা বলতে চাই, যে বৈঠকের সংস্কার প্রশ্নে আসলে কতটা ঐক্য হলো, আর কোন কোন বিষয় এখনো অনৈক্য উঠে আসছে বলে মনে করেন। আমি এই বিষয় নিয়ে আপনার কাছে বিরতি থেকে আসতে চাই। প্রিয় দর্শক, বেশ নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে যে প্রশ্ন ছিল যে ঐক্যমত কমিশনের নিয়মিত বৈঠক চলছে সংস্কার প্রক্রিয়া নিয়ে, জুলাই সনদ নিয়ে সবকিছুই হচ্ছে,
সংস্কার আসলে ঐক্য কতটা হলো আর অনৈক্য কতটা হলো বা একমত হতে পারেনি দলগুলো কোন বিষয়গুলো? আমার কাছে মনে হয়েছে যে জাতীয় ঐক্যের প্রশ্নে যে আলোচনা হচ্ছে বা ডক্টর ইউনূস সাহেব যে বিভিন্ন কমিশন গঠনের মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে, মোটা দাগের বড় প্রশ্নটা হচ্ছে পার্লামেন্টে আমরা গিয়ে কি করব। জি, সংবিধান তো আমাদের সব কিছু লিখিত, আমাদের তো ব্রিটিশ সংবিধান তো অর্ধেকটাই কনভেনশন, অলিখিত। তো আমাদের পরিষ্কারভাবে লিখিত থাকার পরেও আমরা যে ঐক্যমতের কথা বলছি, তাহলে ইলেকশনের দরকারটা কি? এই প্রশ্ন কেউ তোলে, তখন কি হবে? মোটামুটি একটা জায়গায় আমরা পৌঁছায় যে সংস্কারের কথা বলছি, আপনাকে পিপুলসের কাছে ছেড়ে দেওয়া, পিপুলস ভোট দিয়ে যাকে খুশি তার পছন্দের, কারণ গত 3টা নির্বাচনে কিন্তু তারা ভোট দিতে পারে নাই। একটা টোটাল জেনারেশন আমি বলবো, যার বয়স এখন 30 বা 35, সে ওই ভোট কেন্দ্রেই যেতে পারে নাই, দিতে পারে নাই। তো ভোটের নামে যে জালিয়াতিটা হয়েছে, সেই জায়গায় আমরা কিভাবে ফিরব, কোন প্রক্রিয়ায় ফিরব, আছে না? হ্যাঁ, যেমন অনেক দলই তার সুন্দর সুন্দর কর্মসূচি আছে, অনেক নতুন রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছে, পুরাতন দলেরও আছে, তারা তাদের কর্মসূচির লক্ষ্য এই জিনিসগুলো নিয়ে তো ভোটারের কাছে যাবে। সেই জায়গায় যেতে একটা নতুন দল মনে হয় যেতে উঠে আসবে, সেটাও আসতে পারে যদি তাদের উপরে আস্থা বিশ্বাস, কারণ ভোটটাই মুখ্য। কিন্তু আমি ভোটটা খুব সুকৌশলে আমি পিছাচ্ছি। অনেক আছে বলছে বিএনপি কোনো হিসাব নিকাশের মধ্যেই আসবে না ভোটে, এরকম কথা বিভিন্ন পত্রপত্রিকা। গুড, তাদের যদি এই বিশ্বাসটা তৈরি হয়ে থাকে তাহলে সময় ক্ষেপণ করা তো ঠিক না, কারণ তারা খুব সরকারের কাছাকাছি থাকে। তারা যদি প্রক্রিয়াটা উদ্যোগটা নেয় তাহলে দেখা যাবে ইলেকশনটা দ্রুত হবে। তাদের বিশ্বাস এবং ঘটনা যদি ওইভাবে মানে তৈরি হয়ে থাকে তাহলে তারা জিতে যাবে। কিন্তু সব কথা আমরা বলছি, শেষ কথাটা যেটা ইলেকশন, সেটা নিয়ে আমরা কোনো জায়গায় বাস্তবোচিত পদক্ষেপ নিচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যেভাবে হোক আজ 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে বা ফেব্রুয়ারির মধ্যে যখনই করি ভোট কিন্তু আমাদের করতে হবে। যদি না করি তাহলে হাসিনার সঙ্গে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, ওটা নির্বাচনটাই ধ্বংস করে দিয়েছে। তাহলে আমি নির্বাচনী প্রক্রিয়াটা প্রতিষ্ঠা করতে পারবো না। সেই পারবো নাটা জায়গায় থাকবো, নাকি আমরা সবাই মিলে এই যে কমিশনের যে তাদের যত দ্রুত সম্ভব একটা জায়গায় সব একমত হয়ে গেলে তো তাহলে তার কোনো ইলেকশনই দরকার নাই, এই সরকারই তো কন্টিনিউ করতে পারে। বিষয়টা এরকম না? সেই জন্য যতটুকু সম্ভব সংস্কারে কেউ বিরোধী না, বিএনপিও না। আবার কেউ কেউ তো শর্ত দিচ্ছে যে তাদের এই দাবি না মানলে হয়তো তারা স্বাক্ষর করবেন না, এমন কিছু। এটাও খারাপ না, ভিন্ন মত তো থাকবে। কেউ যদি স্বাক্ষর না করে, এটা একটা প্রতিবাদ, গণতন্ত্রের প্রতিবাদ থাকতে পারে। কেউ স্বাক্ষর আংশিক করতে পারে, এই পয়েন্টগুলো আমরা মানছি, ওগুলো মানি। সবকিছু আপনারা ইতিবাচক ভাবে নিতে চান। আমি গণতন্ত্রে তো ভিন্ন মতের জায়গা থাকবেই, ভিন্ন মতে থাকবে, ভিন্ন অবস্থান থাকবে। যেমন আমি যদি মনে করি যে এই মুহূর্তে আমি ইলেকশনটা আমার জন্য যা মানে ভালো কিছু বয়ে নিয়ে আসবে না, ইলেকশন করবো কেন? অন্যরা মনে করতে পারে উনি নির্বাচন বর্জন করছে, বর্জন তো না, তারা মনে করছে ইলেকশনে গেলে তাদের সেই অবস্থানটা থাকবে না, তার থেকে সরে পড়াই ভালো, এমন চিন্তা হতে পারে। আর যে নির্বাচনে যাচ্ছে সে একটা আশা নিয়ে, বিশ্বাস নিয়ে, কারণ তারা দীর্ঘ 15, 16, 17 বছর ধরে আন্দোলন করেছে, তাদের ধারণা অবশ্যই সত্য, তারা ইলেকশনে গেলে মানুষ তাদের সাপোর্ট করবে, তাহলে তো নির্বাচন যাবে। আর এটা নির্বাচনের জন্যই তো 15 বছরের লড়াই, 17 বছরের লড়াই। 5,500 মানুষ তাদের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী, ছাত্র দলের নেতাকর্মী 5,500 শহীদ হয়েছে, অন্যান্য দলেরও শহীদ হয়েছে। তো স্বাভাবিক, কারণ আমার কাছে মনে হয়েছে স্বৈরতন্ত্রের পতন মানে গণতন্ত্রের উত্তরণ, সেটাকে সহজ করা, কি প্রক্রিয়া কিভাবে আমরা সহজ করব, সেই দিকে আমাদের মানে এগিয়ে যাওয়ার দরকার। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমি একটু জনাব রাজীব আহমেদ আপনার কাছে আসছি যে সংস্কার এবং নির্বাচন এই বিষয়গুলোকে আমরা মানে রাজনীতিতে আমরা লক্ষ্য করেছি যে পাল্টাপাল্টি বক্তব্য মানে মুখোমুখি করা হয়েছিল, এখন সেখান থেকে রাজনীতিকে বেরিয়ে আসছে কিনা, সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে আপাতত আসলে ঐক্যের কতটা এগিয়ে যাচ্ছে?
ধন্যবাদ আপনাকে। একটা বিষয় ফকুল ভাই, যেটা হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন কখনোই পরস্পর বিরোধী ছিল না। এখন কিন্তু রাজনীতিতে আমরা পাল্টাপাল্টি বক্তব্য দেখছি, মুখোমুখি করে ফেলার আমি তো পলিটিক্স করি না দেখেছি। তো আমি এই কমিশনটা গত অক্টোবর থেকে খুব ক্লোজলি ফলো করতেছি এবং এটার আমি প্রচুর রিপোর্ট করছি, যেহেতু আমি এটার টেকনিক্যাল দিকগুলো বলতে পারবো। সেটা হচ্ছে যে আপনার 166টা সুপারিশ আসছে, 166টা সুপারিশের মধ্যে 162টা কিন্তু সব দল মোটামুটি 19-20, 162টার বিষয়। আবার 162টা একটু কম হবে, 145-46টা প্রোক্লেমেশন, তারপরে প্রিএম্বল, মূলনীতি, এগুলো নিয়ে ডিফার আছে, এগুলো একমত হওয়া সম্ভব না। যেই তিনটা বেসিক জায়গায় এখন পর্যন্ত দ্বিমত, এক নম্বর হচ্ছে উচ্চকক্ষ। উচ্চকক্ষে তো সবাই একমত হয়েছে, উচ্চকক্ষ 100 আসনের লাগবে, 100 আসন হবে। উচ্চকক্ষটা কিভাবে হবে, এইটা একটা বড় দ্বিমত। আরেকটা দ্বিমত হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল হবে কি হবে না, আর হলে কি হবে, প্রাইম মিনিস্টার টার্ম লিমিট, আর এই তিনটার ভিতরে আবার দুইটা ছোট্ট বিষয় আছে আর আলাদা করে সাবক্লজ। নারী আসন 100, সেটা কিভাবে ইলেকশন হবে, আর হলো প্রেসিডেন্ট নির্বাচন। তো একটা জিনিস যেটা হচ্ছে, যেটাতে সব রাজনৈতিক দল মোটামুটি 30টা এখানে গেছে, 30টা দলের মধ্যে মোটামুটি 23টা দল একমত যে উচ্চ কক্ষের নির্বাচনটা আনুপাতিক পদ্ধতিতে হইতে হবে, হওয়া দরকার। এখন বিএনপি সহ 7টা দলেতে একমত না। বিএনপি তার যে 31 দফা 2023 সালের জুলাই, ওইখানে বিএনপি অঙ্গীকার করেছে যে ওনারা ক্ষমতায় গেলে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করবে। এখন বিএনপি যেটা বলতেছে সেটা হচ্ছে যে উচ্চকক্ষের আসন ডিস্ট্রিবিউট হবে বিদ্যমান নারী আসন যেভাবে হয়। ধরেন 300 সদস্যের পার্লামেন্টে বিএনপি আগামী নির্বাচনে 200 আসন পেল, 2/3 হয়ে গেল, তাহলে বিএনপি উচ্চকক্ষেও 2/3 পাবে, মানে 66টা বা 67টা পাবে। ধরেন এই 200 আসন যে বিএনপি পাবে, 66% ভোট পেতে পারবে না, 40, 45 বা 50% ভোট পেয়ে পেল। অন্যদের দাবি হচ্ছে যে নির্বাচনে যে পার্টি যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষে ততটুকু। এখন অন্য দলগুলোর বক্তব্যকেই আমার এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটাকে সেন্সিবল মনে হয়। যদি উচ্চকক্ষের আসন ডিস্ট্রিবিউশন নিম্নকক্ষের আসনের অনুপাতে হয়, তাহলে তো উচ্চকক্ষ করা আর না করা একই কথা, কারণ দুই হাউসের স্ট্রেংথ একই থাকবে। এক্ষেত্রে বিএনপির একটি লজিক হচ্ছে যে গভর্নমেন্ট যে ফর্ম করবে সে যদি 50% ভোট না পায়, তাহলে তার পক্ষে তো বাজেট পাস করানো মুশকিল হবে, এবং যে কোনো ল অ্যামেন্ড করা এবং ল মেক করাতে গভর্নমেন্টকে প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে। এখন আপনি সরকার হয়ে যদি আপনি আইন করতে না পারেন, সরকার কীভাবে চালাবেন? এই ক্ষেত্রে আমি যেটা বলি যে বিএনপির এই আশঙ্কাটা অমূলক। আপনি সংবিধান সংস্কার কমিশনের পেজ নাম্বার 91-92 পড়তে পারেন। আপার হাউসের কোনো আইন স্থায়ীভাবে আটকানোর কোনো ক্ষমতা নেই, থাকবে না। আপার হাউস কোনো আইন প্রণয়ন করতে পারবে না। লোয়ার হাউস, ধরেন যে বিএনপি 151 আসনই পেল মাত্র, যে বিএনপি কথার কথা যে 40% ভোট পেয়ে 151 আসন পেল নিচের হাউসে, আর আপার হাউসে সে 40% ভোটের জন্য 40টা আসন পেল, তাহলে তো আপার হাউসে সে আটকাতে পারবে না, যেটা বিএনপি বলতেছে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। আপনি 151 আসন যে পার্টি পেয়েছে লোয়ার হাউসে, উনি আইন বিল পেশ করবেন, বিল পাস করবেন, বিল আপার হাউসে পাঠাবেন। আপার হাউস শুধুমাত্র একবার সেই বিলকে রিজেক্ট করতে পারবে, বলতে পারবে যে এটার এই জায়গায় চেঞ্জেস আনো, লোয়ার হাউসে পাঠাবে। লোয়ার হাউস সেই চেঞ্জেসগুলো গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। লোয়ার হাউস সেকেন্ড টাইম পাস করে দিলে এটা রাষ্ট্রপতির কাছে চলে যাবে কনসেন্টের জন্য, আর আপার হাউসে যাবে না। তাহলে তো আপার হাউস আপনি দেখেন যে একটা বিলটা বড় জোর একবার আটকাতে পারে, ঠেকাইতে পারবে না। বিদ্যমান ব্যবস্থাও তাই, রাষ্ট্রপতি যে কোনো বিল একবার ফেরত পাঠাইতে পারেন, আটকাতে তো ফাইনালি পারেন না। সেকেন্ডে পাস করার পর রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি সেটাতে কনসেন্ট দিতে বাধ্য। তাহলে আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে উচ্চকক্ষ আনুপাতিক হলে সমস্যা কি, এক নম্বর বিষয়। এটা একটা বড় ডিবেটের জায়গা ঐক্যমতের। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে এনসিসি। এখন এনসিসি নিয়ে সব পার্টির কিন্তু আবার অবস্থান, যারা পক্ষে তাদেরও কিন্তু ভিন্নমত আছে। যেমন এনসিসিতে রাষ্ট্রপতি এবং চিফ জাস্টিসকে রাখার প্রপোজাল আছে, যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, 2 হাউসের স্পিকার, 2 হাউসের বিরোধী দলের ডেপুটি স্পিকার, চিফ জাস্টিস, আর হচ্ছে আদার পার্টি থেকে একজন, টোটাল 9 জন। 9 জনের মধ্যে 5 সদস্যের 5 জন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। বিএনপির যদি আপনি 31 দফা 16 দেখেন, সেখানে বলা আছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যখন কোনো নিয়োগ হবে সেটি হিয়ারিংয়ের মাধ্যমে হবে, পার্লামেন্টারি হিয়ারিংয়ের মাধ্যমে হবে। আপার হাউসের প্রিন্সিপালটা, এনসিসির প্রিন্সিপালটাও সেম, কিন্তু যেটি বলা হচ্ছে যে আপার হাউস এনসিসি একটা সুপার গভর্নমেন্ট হয়ে যাবে, গভর্নমেন্টের উপরে আর একটা গভর্নমেন্ট, এক্সিকিউটিভের জন্য থ্রেট হবে। আই ডোন্ট থিঙ্ক সো, কারণ এনসিসির কাছে কোনো রকম কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না।
আচ্ছা, অন্যান্য দলগুলো সুপারিশ হচ্ছে যে এনসিসিতে প্রেসিডেন্টকে রাখা যাবে না এবং আপনার প্রধান বিচারপতিকে রাখা যাবে না। ঠিক আছে, ফাইন, এটা একটা ডিবেটের জায়গা হইতে পারে, আলোচনার জায়গা হইতে পারে। কিন্তু দেখেন যে আগে একটা প্রস্তাব ছিল যে প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ বাহিনীর প্রধান নিয়োগ দেবেন এনসিসি। তাহলে প্রধানমন্ত্রীর কাজ কি? তাহলে আসলেই প্রধানমন্ত্রীর পাওয়ার থাকবে না। এই কারণে এনসিসির ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কাটেল করে, প্রস্তাবগুলো কাটেল করা হচ্ছে। এখন এনসিসি এসে ঠেকেছে 4টা জিনিসে: নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে হচ্ছে আপনার মানবাধিকার কমিশন আর স্থানীয় সরকার কমিশন। আর এডিশনালি 2টা আলাপ আছে, পিএসসি আর হচ্ছে সিএজি। এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে অ্যাটর্নিও কিন্তু বাধ্য হয়েছে এখান থেকে, অ্যাটর্নি প্রাইম মিনিস্টার নিয়োগ দেবেন আগের মতো। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 48(3) কারণে রাষ্ট্রপতি কোনো কিছুই করতে পারেন না। যতই আমরা বলি যে সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়োগ দিচ্ছেন, ফাইনালি তো তা না। কারণ আর্টিকেল 48(3) এর কারণে প্রাইম মিনিস্টারকে সেটা করতে হয়, প্রেসিডেন্টকে সেটা করতে হয় প্রাইম মিনিস্টার অ্যাডভাইসে। তাহলে দিন শেষে ঘুরে ফিরে প্রাইম মিনিস্টারের নিয়োগ দিলেন। আমাকে একটা বলেন আপনি, যে প্রাইম মিনিস্টার হাতে কেন নির্বাচন কমিশন নিয়োগের ক্ষমতাটা থাকতে হবে? এটা তো অন্য দেশ হাতে কালেক্টিভলি থাকাই ভালো। দেখেন, প্রাইম মিনিস্টারের হাতে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষমতা আমাদের জন্য ভালো কিছু করে নাই। আপনি গত 3টা বাজে বিতর্কিত নির্বাচন দেখছেন প্রাইম মিনিস্টার হাতে ক্ষমতা থাকার কারণে। বা দুর্নীতি দমন কমিশন দেখেন, বিএনপি একটা বড় ক্রেডিট হচ্ছে বিএনপি 2004 সালে একটা দুর্নীতি দমন কমিশন করেছে সেপারেট, এবং এই আইনটা খুবই প্রোগ্রেসিভ আইন। দুর্নীতি দমন, আমাদের নির্বাচন কমিশনের জন্য কাগজে কলম অনেক শক্তি, আমাদের দুর্নীতি দমন কমিশনের কাগজে কলম অনেক শক্তি। এটা খুবই প্রোগ্রেসিভ একটা ল করছে। কিন্তু আপনার দুদক কি ফাংশন করছে? ফাংশন করে নাই, কারণ আমরা সার্চ কমিটিটা এমন করে বানাইছেন দিন শেষে ঘুরে ফিরে প্রাইম মিনিস্টার নিয়োগ দেন। তো প্রাইম মিনিস্টারে যদি নিয়োগ দিবেন, তাহলে সেই দুর্নীতি দমন কমিশন প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে বা প্রাইম মিনিস্টার অখুশি কাছে উনি করবেন কেন? এই জন্যই এনসিসির কনসেপ্টটা আসছে। তো বিএনপি এখন বলতেছে যে এনসিসি দরকার নাই, আমরা এই লগুলো, অ্যাপয়েন্টমেন্টের যে লগুলো আছে এগুলোকে স্ট্রেনদেন করা। তো অন্যান্য দল একটা প্রস্তাব করছে যে ঠিক আছে, তাহলে ল যদি স্ট্রেনদেনই করেন, তাহলে সার্চ কমিটিতে এই বিচারপতি আমলাদের না রেখে প্রাইম মিনিস্টার, লিডার অফ দ্য অপোজিশন, তারপরে স্পিকার, তাদেরকে অ্যাকোমোডেট করে যেন একটা চেক এন্ড ব্যালেন্স থাকে। প্রাইম মিনিস্টার একা যেন চিফ ইলেকশন কমিশনার নিয়োগ করতে না পারেন, দুদক নিয়োগ করতে না পারেন, মানবাধিকার কমিশন নিয়োগ করতে না পারেন। এই দেখেন, আমাদের যে একটা মানবাধিকার কমিশন 2015 সালে হয়েছে, আমাদের মানবাধিকার কমিশনের আইন আপনি পড়েন, দুনিয়ার অন্যতম একটা প্রোগ্রেসিভ মানবাধিকার কমিশন। কিন্তু দুদু ভাইরা যখন বারবার নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, এই মানবাধিকার কমিশন কি ন্যূনতম কোনো রিয়াকশন করেছে? কোনোবার জেলখানায় দুদু ভাইকে দেখতে গেছে যে আপনার সঙ্গে কোনো আপনার হিউম্যান রাইট ভায়োলেশন? আমি আসবো এই বিষয়ে, যদি আপনি কিছু বলতে চান একটু বিরতি থেকে এসে আপনার উত্তরটি নিতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব শামসুজ্জামান দুদু, আপনি যদি ঐক্যমত কমিশনের এই যে ঐক্য অনৈক্য বা যেসব বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে যদি কিছু বলতে চান, আমি আর প্রশ্ন রাখতে চাই, রাজনীতিতে এখন নির্বাচনের সংস্কার নিয়ে কোনো সংকট দেখেন কিনা? দুইটি। না, আমার বিবেচনায় 10 মাস প্রায় আমরা বেরোলাম, কিন্তু সংস্কারের কথা সরকারের পক্ষ থেকে যেটা বলেছিল, বিএনপি সহ কোনো দলই কিন্তু এর বিরোধিতা করে নাই, সংস্কারের পক্ষেই। এবং সরকারের সঙ্গে যতগুলো মিটিং, বৈঠক, যা কিছু হয় সবটাই সহযোগিতা। আপনাদের তো একসময় নির্বাচন নিয়ে একটি সংশয় ছিল, আপনারা নিজেরাও বলতেন যে হ্যাঁ, সংশয় তো এতদিন তো লাগার কথা না। মানে 90 গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে যেটা আমি কথা বলি, তো সেখানে 30 দিনের মধ্যে যেটা সাংবিধানিক মানে বাইন্ডিংস আছে, সেটা কিন্তু জাস্টিস শাহাবুদ্দিন সাহেব এটা করছিলেন। অর্থাৎ সেই দৃষ্টান্তটা আমাদের আছে। এখন আবার এরকম কত 90 দিন পার হয়ে গেছে, তো সেই জায়গাটাও যদি আমরা জানতে পারতাম, মানে সংস্কারগুলো কোন জায়গায় গতি পাইছে, কোন জায়গায় আছে। তো আমার মূল কাজটা তো একটা গণতন্ত্র উত্তরণের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন করা এবং পার্লামেন্টকে গুরুত্বপূর্ণ করা। সেই বিবেচনা থেকে এই আলোচনাগুলো কিন্তু বিভিন্ন কমিশনের বিভিন্ন, আমি একটারও মানে সঙ্গে দ্বিমত করি না, আমার পাঠও প্রায়, কিন্তু মৌলিক প্রশ্ন যেসব জায়গায় এসে দাঁড়াইছে সেই জায়গায় পার্টি তার কথাগুলো সে তার মতো করে বলছে। সেটার সঙ্গে বিএনপি বিপক্ষে বা বিএনপি সহ 2টি দল বিপক্ষে 30টি বা 25টা দল একমত। এই 25টা দলে দেখা যাবে যে 1%ও ভোটও নাই। এই কমিশনের যিনি প্রধান, সেও এই দেশের নাগরিক না। একসঙ্গে আমরা ইলেকশনও করছি ডাকসুতে, ওই ডাকসু ইলেকশন করার পরে ভাগছে আমেরিকায়। তো যে এই মাটি মানুষের গন্ধ নেয় না, সে যদি পাণ্ডিত্য করার জন্য এখানে এসে
এই আমি বলবো প্যাচ লাগানোর পরিস্থিতি তৈরি করে। প্যাচ লাগানো কি, আমি মনে করি যত দ্রুত সম্ভব মানুষকে ক্ষমতায়ন করা, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, একটি নির্বাচনের ব্যবস্থা করা। সেই জায়গায় যেন এই যে আমাদের 3 জন নির্বাচন কমিশনার, সে ভালো ব্যাখ্যা করছে যে তাদের সম্পূর্ণ ক্ষমতা থাকার পরেও ইচ্ছা করলে প্রাইম মিনিস্টারকেও সে মানে বেআইনি কাজের জন্য ব্যবস্থা নিতে পারত, জেলে ঢুকাতে পারত। তো এই 3 জন মানুষ একটা কাজও করে নাই, খালি ক্ষমতা ভোগ করছে, সুবিধা ভোগ করছে। আর স্বৈরতন্ত্র আনা এবং প্রতিষ্ঠা করা যা যা করার তারা সেটা করছে। এখন সাংবিধানিকভাবে সব ক্ষমতা তো আছে আমাদের, বা যারা ছিল ক্ষমতায় তাদের ছিল, তারা প্রয়োগ করেনি। তো এখন আমরা আরো ক্ষমতা দিতে চাচ্ছি, আরো সুবিধা দিতে চাচ্ছি, কথার কথা না। দুদু ভাই, আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে এই সাবেক 3 জন যে এই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে নাই কেন? কারণ তারা তো দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত ছিল, তারা প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টেড ছিল। তাহলে আপনি কি চান একই পদ্ধতি থাকুক যে প্রধানমন্ত্রী ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট করবে? এটা প্রতিষ্ঠানে যখন যায় আছে না, যেমন একজন বিবাহ হওয়ার পরে সে আর যুবক থাকে না, সে স্বামী হয়, বিয়ে দেওয়া পর্যন্ত বাপ মা, কিন্তু ওই স্বামীর দায়িত্ব সে পালন করবে কিনা তখন তার ব্যাপার হয়ে যায়। তারপরে সে একসময় পিতা হয়, একসময় নানা দাদাও হয়, সময় নির্ধারণ করে। কোথাও অ্যাপয়েন্ট করেন, আমি কি আপনার বিরুদ্ধে কিছু করব? না করার কোনো কারণ নাই, কারণ আপনি তো না করার কোনো কারণ নাই। একটা আপনাদের সাংবাদিকের এক্সাম্পলটা দিই আমি, যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা যে মানে প্রতিষ্ঠাতা সভাপতি, নামটা এই সর্দার সাহেব, কি নাম যেন আমার মনে নেই, ইত্তেফাক থেকে গিয়েছিলেন। সে খালি ভূমিদস্যুতার সপক্ষে লিখতে হবে এই অভিযোগ করে কিন্তু সে ওখান থেকে বেরিয়ে আসছিল। পরে আরেকটা দৈনিক পত্রিকা করছিল, জার্নাল না কি নাম নিয়ে, বাংলাদেশ জার্নাল, ওইটা অত ফেমাস হয়নি বা কিন্তু এই সাংবাদিককে আমি দেখছিলাম সে কিন্তু ওখান থেকে সরে আসছিল, যে সুবিধা তাকে দেওয়া হয়েছিল। পরে সে, আমি জানি না তিনি এখন কি করছেন, কিন্তু এটা তো আমাদের একটা ভাই সাংবাদিকদের ভিতর, আবার একটা বড় অংশ ওই সুবিধা নিয়ে সেখানে কাজ করছে, এটা আমার জানা মতো। দুবাই বাংলাদেশের যে কালচার, তো আমি আমি নিয়োগ দিলে তার বিপক্ষে যাবে না, এটা আমার মনে হয় ঠিক সবার ক্ষেত্রে ঠিক হবে না। কিছু কিছু মানুষ আছে তারা প্রভু ভক্ত, আমার নেতৃত্বে বলেছে, আমাদের বিদেশে অনেক বন্ধু আছে কিন্তু প্রভু নাই। তো আমার রাজনীতির ক্ষেত্রে আমি সবাইকে মানে ইয়ে করতে, এই 3 জনের একজন মানে সত্যিকারের বাঙালির ভূমিকা পালন করতে পারে। যেমন শেখ মুজিব সাহেব, তারই দায়িত্ব ছিল স্বাধীনতা ঘোষণা দেওয়া, কিন্তু মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করছিলেন। সেই মেজর জিয়া ইতিহাসে তো অলংকারিক একটা ব্যক্তি না, মহাপুরুষ হিসাবে। আপনার কাছে আমি ক্যাটাগরিক্যাল একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে না আমি এই যে প্রশ্নটা করলে, সেখানে তো সব বাঙালিকে আপনি নিয়োগ দিলেই সে খারাপ, তার প্রভুভক্ত হবে, এটা বোধ হয় না। কেউ কেউ তো সত্যিকারের সব কেউ তো আছে আমাদের। ধরেন মানবাধিকার কমিশন, আপনাদের মানবাধিকার সিভিয়ারলি লঙ্ঘন হয়েছে গত 10 বছরে, 12 বছরে, 15 বছরে, আপনাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে। বাংলাদেশে একটা মানবাধিকার কমিশন আছে এবং এত শক্তিশালী আইন আছে, মানবাধিকার কমিশন একদিন বিএনপির পাশে দাঁড়াইছিল? মানবাধিকার আমার কাছে মানে বড় না, 15-16 বছর ধরে দেশের তো কোনো আইনি ফাংশনাল ছিল না। কেন দাঁড়ায়? কারণ কাছারি, সাংবাদিকতা, রাজনীতিবিদদের বড় অংশ চলে গেছে। কারণ মানবাধিকারের কথা আমি বলছি, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দেশটা আকণ্ঠ ঢুকেই গেছে, এর মধ্যে চলে গেছে। আপনি সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যখন সেটা ভেঙে ফেলতে হবে, যখন ভেঙে ফেলছেন, এখন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সম্ভাবনাটাকে সামনে, আর যারা এইটাকে কুক্ষিগত করছিল তারা তো তাদের পরিণতি আমরা দেখছি, তারা পালাইছে, কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ এখন ওই মোবের নামে ধরেন আক্রান্ত হচ্ছে। তো এখন আমাদেরকে আবার নতুন করে যদি আমরা শুরু করতে পারি, নতুন অবস্থা সৃষ্টি। সাংবাদিক হিসেবে আপনি রাজনীতিবিদদের কাছে জানতে চাই যে আপনি কি চান যে প্রধানমন্ত্রীর কাছে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুদক এগুলো নিয়োগের ক্ষমতা থাকুক? বিএনপি যদি এটা চায়, তাহলে বিএনপির বাইরে যে যারা চায় না তাদের উচিত হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণের কাছে সমর্থন নেওয়া। এখন এই জিনিস চাওয়ার পরেও বিএনপিকে যদি জনগণ ভোট দেয়,
বিএনপি জনগণ ভোট দেয়, তাহলে বিএনপি তো রাষ্ট্র চালাবে। আচ্ছা, 5 আগস্টের তো অভ্যুত্থান কি শুধু নির্বাচনের জন্য হয়েছে নাকি সংস্কারের ম্যান্ডেট আছে? এটা গণতন্ত্রের জন্য হয়েছে। আচ্ছা, গণতন্ত্রের জন্য হলে তাহলে তো আমাদের এই, আপনি গণতন্ত্রের মৌলিক ব্যাপারটা নির্বাচন করেন, মানুষের ভোটাধিকার দেয়, মানুষ যাকে পছন্দ করবে, আরে সে তো বিএনপি না হতে পারে, অন্যরা তো হতে পারে। তাহলে এই সংস্কারের সঙ্গে আপনারা কেন পার্টিসিপেট করলেন? কেন আমরা পার্টিসিপেট করব না? এটা একটা সরকার আসছে, আমরা তো প্রত্যাশা করছি সে একটা ভালো নির্বাচন, যে মানুষের ক্ষমতাকে প্রয়োগ করে সে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। প্রয়োজনীয়তার সঙ্গে আপনারা একমত যে সংস্কার দরকার আছে? যেহেতু আমরা তো সংস্কারে বলছি যে যেটুকু সংস্কার একটা ভালো নির্বাচনের জন্য করা দরকার অতটুকু করে একটি নির্বাচন। ভালো নির্বাচনের জন্য কি একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা জরুরি না, যেটা প্রাইম মিনিস্টারের কন্ট্রোলের বাইরে থাকবে? প্রাইম মিনিস্টার সব সময় স্বাধীন ছিল, কিন্তু ওই চেয়ার যদি কৃতদাসের চেয়ার হয় তাহলে তো আপনি এত আইন করার পরে স্বাধীন ছিল, কিন্তু নিয়োগ তো আল্লাহর ওলি আইনে বসালো তো আপনি ভালো। প্রধানমন্ত্রী নিয়োগ করে, কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা চালায় না, যে আরেকটা মানুষ চালায়। প্রধানমন্ত্রীর একটা হাত তো ওখানে বসিয়ে দেয় নাই। দুদুভাই শেষ করলাম। আচ্ছা দুদুভাই, আমি একটা ধরেন আমরা হাইপোথেটিক্যালি ধরে নেই যে বিএনপি ক্ষমতা আসলো, তখন আপনারা পাওয়ারে থাকা ধরে নেবেন কি হাইপোথেটিক্যাল? আচ্ছা, তো নির্বাচন দেন, বিএনপি এমনিতে ক্ষমতা আসে, হাইপোথেটিক্যাল ধরার দরকার নাই। তখন কি যখন নির্বাচন কমিশন অ্যাপয়েন্টেড প্রশ্ন আসবে, আপনারা কি যে আপনি যখন জানবেন যে এই লোকটা আমি কন্ট্রোল করতে পারবো না, সেই লোকটা আপনি নিয়োগ দিবেন? সংবিধানে যেটা ডিমান্ড করে, সংবিধানে প্রাইম মিনিস্টার ক্ষমতা আছে দেওয়ার। হ্যাঁ, তো প্রাইম মিনিস্টার কেন? সে তো মানুষ তাকে প্রাইম মিনিস্টারই করছে, তার কাছ থেকে কাজ চায়, তো সে যদি মনোনয়ন দিতে পারে সংবিধানে, তা আপনি কেন ঠেকাবেন? প্রাইম মিনিস্টার ধরেন আপনারা দিল, আপনি একটা পার্টি পলিটিক্স করেন, নির্বাচিত না, আপনি কি ফেয়ার ইলেকশন করতে পারবেন? অবশ্যই ফেয়ার ইলেকশন, রাজনৈতিক বিশ্বাস আছে, আপনি যদি শেষ করে থাকবে অবশ্যই পারবে সে। আপনি শেষ করলে আমি একটু যেতে চাই। জি জি, ধন্যবাদ। আমি জনাব রাজীব আহমেদ আপনার কাছে আসি। যে দুদুভাই বললেন যে স্বৈরাচারের যে পতন হলো, এরপর গণতন্ত্রের পথে উত্তরণের পথে আমাদেরকে যে এগোনোর কথা, সেটা আমরা কত বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব সংকট আপনি দেখেন এই মুহূর্তে উনি সংস্কারটা বিএনপিকে রিপ্রেজেন্ট করতেছেন, উনি বারবার যে কথাটা বলতেছেন যে আমাদেরকে এমন একটা প্রসেস ইন্ট্রোডিউস করতে হবে যেন স্বৈরাচার আর উৎপাদন না হয়, স্বৈরাচার উৎপাদনের পথ বন্ধ করতে হবে। এখন এই স্বৈরাচার উৎপাদনের পথ বন্ধ করার জন্য আমি একজন নাগরিক হিসেবে মনে করি যে চেক অ্যান্ড ব্যালেন্সের ক্ষমতার অবশ্যই ভারসাম্যের জায়গাটা তৈরি করতে হবে। আমাদের দেশে প্রাইম মিনিস্টার অনেক বেশি ক্ষমতাধর, এবং 48 দিনের কারণে প্রাইম মিনিস্টারই সব কিছু। প্রাইম মিনিস্টার যদি বলে কোন, তাহলে ফায়াকুন। এই জায়গাটাতে কারেকশন আনতেই হবে। এখন কতটুকু ক্ষমতা কমানো হবে, ক্ষমতা এটা কোথায় ট্রান্সফার করা হবে, এগুলো বিতর্কের বিষয়। কিন্তু ধরেন নির্বাচন কমিশনার প্রাইম মিনিস্টার নিয়োগ করবেন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমাদের এই যে সংকট আপনি দেখতে পাচ্ছেন, 15 বছরের সংকট, 15 বছরের সংকটের কারণ কি? পঞ্চদশ সংশোধনী। দুদুভাই একমত হবে কিনা জানি না। এই পঞ্চদশ সংশোধনী যদি না হইতো, শেখ হাসিনা যদি এইভাবে সব কনস্টিটিউশনের 62টা জায়গা চেঞ্জ না আনতেন, কনস্টিটিউশনের একদম দলীয় গঠনতন্ত্রে পরিণত না করতেন, তাহলে রাজনৈতিক দলগুলো কিন্তু এই সাফার করতে হতো না। তো সেই সময় যদি আপনার একটা আনুপাতিক উচ্চকক্ষ থাকতো, বিএনপির কাছে 34টা এবং বিএনপির জোটের কাছে 39টা আসন থাকতো, সেক্ষেত্রে কিন্তু চাইলেই সংবিধান সংশোধন করতে পারতো না, অপোজিশনের সঙ্গে কনসেনসাস থাকতে হইতো। এখন যদি আবারও সেই একই পদ্ধতি প্রক্রিয়া আমরা রেখে দিই, যে ক্ষমতায় আসবে তার কাছে সংবিধান সংশোধনের একচ্ছত্র ক্ষমতা থাকবে, তাহলে আবারও আমাদেরকে পরিণতি ভোগ করতে হবে। অবশ্যই চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে কোনো গণতন্ত্রের পথ উত্তরণে কোনো সংকট দেখেন কিনা? না, আমি তো ব্যক্তিগতভাবে কোনো সংকট আগেও দেখিনি, এখনো দেখতেছি না। আমি দেখতে পাচ্ছি যে নির্বাচন খুব শিগগিরই হবে, হয়তো ফেব্রুয়ারি আগেও হতে পারে, অথবা ফেব্রুয়ারির 15-20 দিন পরে বা এপ্রিলের মধ্যে হতে পারে। এখন এইটি লন্ডন বৈঠকের পরে জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে যে দুই পক্ষের মধ্যে যে একটা দূরত্বের জায়গা ছিল, একটা টাসেলের জায়গা ছিল, এটা এখন আর দেখতে পাচ্ছি না। এবং বিএনপি খুবই আন্তরিকতার সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে, দিনের পর দিন অংশ নিচ্ছে, এবং এরকম না যে টোকেন অংশ নেওয়া, একদম পড়াশোনা করে রেডি হয়ে আসা, সমস্ত কিছু নিয়ে আর্গুমেন্ট করা। এবং এটা খুব ভালো দিক কি জানেন, এই সংস্কারের যে জায়গাটা অনেকেই আশাবাদী হতে পারতেছেন না, যে সংস্কারে সবাই একমত হতে পারছে না, কিন্তু আমি একটা আশার জায়গা দেখি যে আপনি যে দ্বিমত করতেছেন রাজনৈতিকভাবে, এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে আপনি একজন আরেকজনটা খারিজ করে দিচ্ছেন না, ভদ্রতার সঙ্গে আপনার ডিসেন্ট হচ্ছে, যে আপনারটা ঠিক না আমারটা ঠিক, এই নিয়ে ঘন্টার পর ঘন্টা ডিসকাশন হচ্ছে। তো এটা যত দ্রুত শেষ হবে। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে যে বিএনপি অন্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছে যে আপনারা একটু ছাড় দিয়ে আসেন, ঐক্যমত করি। এখন অন্য দলও একই আহ্বান জানাচ্ছে বিএনপিকে, যে আপনি বড় দল, আপনি একটু ছাড় দেন, আসেন ঐক্যমত করি। এখন দেখা যাবে ফাইনালি ছাড়টা কে দিবে। এখন আমি একজন নাগরিক হিসাবে বিএনপি বড় দল, বিএনপির কাছে এই প্রত্যাশাটা করি যে আপনারা বড়, ছাড়টা আপনারা দেন।
ধন্যবাদ জনাব রাজীব আহমেদ এবং শামসুজ্জামান দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আবারও প্রিয় দর্শক, দেশ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।